মরীচিকা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আমাদের নতুন সব গল্প সবার আগে পেতে। আজকের গল্প নিষিদ্ধ লঞ্চ যাত্রা। এই গল্প সম্পূর্ণ কাল্পনিক, বাস্তবতার সাথে কোনো মিল নেই। লিখেছেন মোহাম্মদ সাজ্জাদ হোসেন বি। এক সকালে ইকবাল মিয়া তার বাড়ির সামনে চেয়ারে বসেছিল। ইকবাল হল লঞ্চের ক্যাপ্টেন। ইকবালের কাছে কিছু লোকজন এসে ইকবালকে বলে, লোকজন, দাদা সামনে তো ঈদ আসছে, লঞ্চ বের করবেন না? আর না হলে আমরা চলব কিভাবে? আমাদের বউ সন্তানের মুখে খাবার দিব কিভাবে? ঈদের একটা কাপড়ও দিতে পারব না। আমাদের কথা অন্ততপক্ষে ভেবে লঞ্চ বের করেন। ইকবাল, দেখ, গত বছর যে দুর্ঘটনা ঘটেছে এরপর থেকে তো আমি লঞ্চ আর চালাবো না বলেছি, তোরা আমাকে আর জোর করিস না। লোকজন, দাদা আমাদের কথা না হয় নাই ভাবলেন? আমাদের বউবাচ্চার কথা তো ভাবেন তাদের মুখে। এবার সেমাই তো দূরের কথা, কিছুই দিতে পারব না। সব লোকজন মিলে ইকবালকে ধরে অনেক তোষামত করছে। ইকবাল, দেখ, এইবার না হয় বের হচ্ছি, কিন্তু আমি আর কোনোদিন লঞ্চ চালাবো না। তোরা তোদের মতো করে নতুন ক্যাপ্টেন খুঁজে নিস। এই বললে ইকবাল উঠল চেয়ার থেকে। সবাই মিলে লঞ্চ বেপারীর কাছে গেল। লঞ্চ বেপারীর কাছে গিয়ে ইকবাল বলল, ইকবাল মহাজন, আমাদের একটা লঞ্চ দেন, এই ঈদের টিপটা মারি। মহাজন, ইকবাল এত লেট করলি কেন? জানিসই তো সব লঞ্চ রমজানের আগ থেকে বুকিং শুরু হয়, এখন তো একটাও লঞ্চ নেই। ইকবাল, একটা ব্যবস্থা করেন না? মহাজন, আপনার মুখের দিকে তাকিয়ে রয়েছে কতগুলো পরিবার, আপনার লঞ্চের ব্যবস্থা না করে দিলেন এরা সবাই না খেয়ে মারা যাবে, ঈদও করবে কিভাবে? মহাজন, দেখ, লঞ্চ তো নাই, লঞ্চ পাবিও না, শুধু একটা রাস্তা আছে। ইকবাল, কি রাস্তা? মহাজন, আমার লঞ্চ রয়েছে ২৬ নাম্বার লঞ্চটা পড়ে আছে, যদি চাস তো ওটা নিয়ে যেতে পারিস, একটু ঠিকঠাক করাতে হবে। আর বিশ্বাসটা কিন্তু ঠিক থাকেন না, বিশ্বাসটা হলো গিয়ে ওটা কিন্তু সেই নিষিদ্ধ লঞ্চ। ইকবাল, নানা মহাজন, ওইটা লাগবে না। না খেয়ে ঈদ করতে পারব, কিন্তু ওটা নিয়ে আমি সবার প্রাণ বাজি রাখতে পারব না। মহাজন, দেখ, তোর ইচ্ছা, আমার কাছে রাস্তা ছিল, আমি রাস্তা দেখিয়েছি, টাকা না হয় আমাকে কমিয়ে দিতি। ইকবালের সাথে আসা লোকজন বলল, দাদা এখন তো আর কোনো রাস্তা দেখছি না। বউ সন্তানের মুখের দিকে তাকানো যাচ্ছে না। বউ সন্তানের জন্য হলেও এ ঝুঁকিটা আমরা নিতে রাজি আছি। কি হবে? প্রাণী যাবে, যাক, তাও খালি হাতে বাসায় ফিরতে পারবো না ঈদের আগে। ইকবাল, দেখ, আমার মন কিন্তু এখনো সাই দিচ্ছে না, তাও তোরা যখন বলছিস ওকে নিয়ে নিলাম। ঠিক আছে মহাজন, কাল থেকে ওটার কাজ শুরু করে দেন, কাজ শেষ হলে আমরা আগামী সপ্তাহে বের হব। এ বলে সবাই চলে গেল। ওখান থেকে লঞ্চের কাজও শুরু হয়ে গেল। কিছুদিন পর দেখা যায় লঞ্চঘাটে অনেক মানুষের হইচি, তারা তাদের আত্মীয় স্বজনদের কাছ থেকে বিদায় নিচ্ছে। লঞ্চের স্টাফদের বলছে, লঞ্চ কখন ছাড়বে? লঞ্চ। সেই লঞ্চে আমরা একটা ছেলেকেও দেখতে পাই, হাতে ব্যাগ নিয়ে সবার মাঝে দাঁড়িয়ে আছে। ছেলেটির নাম রাব্বি। রাব্বিও তার পরিবার ঈদের ছুটিতে বাড়িতে যাচ্ছিল, ও লঞ্চে ছাড়ার অপেক্ষা করছি। রাব্বির সাথে ছিল রাব্বির বাবা মা, ভাই বোন ও কিছু বন্ধু ছিল। রাব্বির কথা বলে নেই। রাব্বির শহরে থাকে, রাব্বির ফ্যামিলি সহ। রাব্বি জব করে একটি ব্যাংকে। রাব্বির বাবা সরকারি চাকরি করেন। এখন মূল ঘটনায় আসা যাক। লঞ্চ ছেড়ে দিয়েছে সন্ধ্যার সময়। তখনই লঞ্চের স্টাফ এসে সকল যাত্রীদের উদ্দেশ্যে বলে, লঞ্চের পিছনে লাল দড়ি দিয়ে যে কর্নার তা বাধা আছে, ওইখানে কেউ যাবেন না, ওটা নিষিদ্ধ কর্নার। রাব্বির বাবা ও বন্ধুদের বলছে, এটা কি হলো? পুরো লঞ্চে ঘুরতে পারবো, কর্নারে যেতে পারবো না কেন? নিষিদ্ধ কিসের নিষিদ্ধ? রাব্বির বাবা, দেখ, কোন একটা কারণ আছে বলেই তো ওটাকে নিষিদ্ধ করা হয়েছে, ওখানে যাবি না বলে দিলাম। সন্ধ্যা শেষ হয়েছে, রাত হয়েছে। রাব্বিরা সবাই লঞ্চে বসে গান বাজনা করছে। কিছুক্ষণ পর ওরা উঠে যে যার মতো হাঁটাহাঁটি করছে। রাতে হঠাৎ করে দেখতে পেল নিষিদ্ধ কর্নারে একটি মেয়ে বসে আছে। রাব্বি মেয়েটির কাছে গিয়ে দেখল মেয়েটি অপরূপ সুন্দরী, হলুদ একটি ফ্রক পরে কর্নারে বসে আছে। রাব্বি মেয়েটিকে দেখে মুগ্ধ হল। রাব্বি মেয়েটিকে বলল, রাব্বি, আমি রাব্বি, আপনি এখানে বসে আছেন, এখানে তো আসা নিষেধ করেছে লঞ্চের কর্তৃপক্ষ। মেয়েটি একটু হেসে বলল, আমাদের বয়সটাই তো যেখানে নিষেধ সেখানে বেশি যাওয়া, বাই দা ওয়ে আমি হ্যাপি। রাব্বি হেসে বলল, ঠিক বলেছেন, আমিও এখানেই আসার জন্য ঘোরাঘুরি করছিলাম তো হ্যাপি। আপনার নামই শুধু হ্যাপি নয়, আপনাকে দেখে তো আমার মনে হচ্ছে চাঁদ তারাও হ্যাপি হয়ে গিয়েছে। হ্যাপি বলল, ফ্লার্ট করছেন? যাই হোক, আপনারা বুঝি শহরে থাকেন, জানেন আমি না কখনো শহরে যাইনি, এই প্রথম শহরে আসলাম, কিন্তু দেখেন না, লঞ্চ থেকে নামিনি, আবার রিটার্ন যাচ্ছি। রাব্বি, কেন? আপনি লঞ্চে ছিলেন, শহরে আসলেন, এই লঞ্চও আবার গ্রামে যাচ্ছে, আপনি শহরে যাননি কেন? তাহলে এসেছেন কেন? হ্যাপি, আর বলবেন না আমি এসেছি ঘুরতে, আমার বাবা এই লঞ্চের ক্যাপ্টেন।
ও আচ্ছা, তাই তাহলে ঈদের পরে আমি আপনাকে শহরটা ঘুরিয়ে দেখাবো, আমার সাথে যাবেন তো শহর দেখতে? দেখা যাক, পরেরটা পরে। তো আপনার ব্যাপারে বলুন, আপনি কি করেন? এই তো তেমন কিছু না, ব্যাংকে জব করি, বাবা সরকারি চাকরি করেন, মা হাউস ওয়াইফ আর ভাই বোন পড়ালেখা করে ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছি। আর তখনই রাব্বির বাবার রাব্বিকে ডাকল। রাব্বি, হ্যাপিকে কে বলল, 1 মিনিট আমি আসতেছি বলে রাব্বি ওর বাবার কাছে গেল। রাব্বির বাবা বলল, তুই ওই কেন ওখানে গিয়েছিস? রাব্বি বলল, কোথায় বাবা, আমি তো ওখানে একা না, ওই যে আরেকটা মেয়ে ও আছে, আর জানো ও লঞ্চের ক্যাপ্টেনে মেয়ে। রাব্বির বাবা বলল, কোথায়? রাব্বি পিছনে তাকিয়ে দেখল মেয়েটি নেই। রাব্বি ভাবল হয়তো শরম পেয়েছে তাই চলে গেছে। ওখান থেকে ওরা চলে গেল। কিছুক্ষণ পর রাব্বি এসে দেখল মেয়েটি ওখানে বসে আছে। রাব্বি বলল, ওটা আমার বাবা। হ্যাঁ, বুঝতে পেরেছি, তার জন্যই আমি সরে গিয়েছি। আচ্ছা হ্যাপি, তোমার ব্যাপারে কিছু বলো শুনি। আমার ব্যাপারে শুনতে চাও? আমি তো তোমার মতো শোটে শেষ করতে পারবো না, শুরু থেকে শুনতে হবে আমার, সেই ছোটবেলা থেকে। তোমার ধৈর্য কুলাবে তো? কি বলো, তোমার মতো অপরূপ সুন্দরীর সামনে তো মূর্তি হয়ে আজীবন দাঁড়িয়ে থাকতে পারবো, আর তোমার জীবন কথা শুনবো, ওটা তো বোনাস। আমি খুব ছোট ছিলাম, আমার ছোটবেলা থেকেই শখ আমার বাবার সাথে আমি নদীতে যাব, লঞ্চে ঘুরে ফিরে বেড়াবো। বাবা আমাকে নিত না, বাবা সব সময় বলতো বড় হো তারপর নিয়ে যাব। বাবা যখন যখন নদীতে লঞ্চ নিয়ে যেত তখন আমি লঞ্চ ঘাটে গিয়ে বাবাকে বিদায় জানাতাম। একদিন বাবা আমাকে বলল, মারে তুই তো সব সময় লঞ্চে ঘুরতে চাস, চল এই ঈদের তোকে নিয়ে যাব। ঈদের ছুটিতে সবাই বাড়ি ফিরবে, তো অনেক লোকজন ভরা থাকবে লঞ্চে, তুইও মজা পাবি ঘুরে দেখে। এ কথা শুনে তো আমি খুশিতে নাচতে শুরু করলাম। গ্রামের সবাইকে বললাম, দাদু, দাদা, নানা, নানি, ভাই, বোন, আত্মীয় স্বজন, পাড়া পড়ছি সবাইকে বললাম আমি বাবার সাথে লঞ্চে যাব, বাবার সাথে লঞ্চে যাব। অবশেষে সেই দিন আসলো, বাবা আমাকে নিয়ে লঞ্চে রওনা দিল। মা ও সবাই আমাকে বিদায় জানানো। আমরা শহরের ঘাটে আসলাম, লোকজন ভরে গেল লঞ্চে। লঞ্চ দিয়ে রওনা দিলাম, আমি খুব আনন্দ করলাম, জীবনে প্রথম এমন আনন্দ করেছি আমি। হঠাৎ করে রাত 2টা বাজে, কোথা থেকে যেন কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। দেখলাম সবাই ছোটাছুটি করছে ও ওই হুল্লার কান্নাকাটির শব্দ। বাবা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো, বলল, মা রে, আল্লাহ আল্লাহ কর, লঞ্চ ডুবতেছে। দেখতে দেখতে পুরোটা লঞ্চ ডুবে গেছে, সবাই মরে মরে ভাসে উঠছে। সেই লঞ্চেরে থেকে কেউ বাঁচতে পারেনি। রাব্বি বলল, ওফ, অনেক দুঃখের বিষয়। আচ্ছা তুমি কি করে বাঁচলে, কে তোমাকে বাঁচিয়েছে? আমি কি তোমাকে বলেছি আমি বেঁচেছি? সবাই মারা গেছে, মানে সবাই, আমিও মারা গিয়েছি। আর তারপর থেকেই এখান দিয়ে সেই লঞ্চ যায়, আমি সেই লঞ্চ ডুবিয়ে ফেলি। আমি যখন বাড়ি ফিরতে পারিনি, কাউকে বাড়ি ফিরতে দেব না, হঠাৎ করে এক কবিরাজ এসে আমাকে এই ডুবে যাওয়া লঞ্চের সাথে বেঁধে রেখেছিল তাবিজ দিয়ে নতুন করে। এই তো অনেকদিন পর এই লঞ্চের ক্যাপ্টেন এই লঞ্চটাকে উঠিয়ে যখন মেরামত করছিল তখন সেই তাবিজটা নষ্ট হয়ে গেছে, আর আমি মুক্তি হয়ে গিয়েছি। আর তেমনি করে আমি আজও ওই লঞ্চ ডুবিয়ে ফেলবো, কাউকে বাড়ি ফিরতে দেব না। এই কথা শুনে রাব্বি তো অবাক হয়ে দাঁড়িয়ে আছে, ওর আত্মার দেহ ছেড়ে বের হয়ে গিয়েছে, আর হ্যাপির ভয়াবহ রূপ তখন জেগে উঠেছে। হ্যাপিকে এই রূপ দেখে রাব্বি অজ্ঞান হয়ে গেছে। কিছুক্ষণ পর সবাই রাব্বিকে পানি দিয়ে উঠল। রাব্বি উঠে দেখে সবাই ওকে ঘিরে বসে আছে। ওর মা বলছে, কি হয়েছে, তুই অজ্ঞান হয়েছিস কেন? লঞ্চের লোক এসে বলল, আপনি ওই নিষিদ্ধ কর্নারে গিয়েছেন কেন? রাব্বি কিছুই বোঝে না। বাকি পর্বের জন্য আমাদের চ্যানেল লাইক ও সাবস্ক্রাইব করে রাখেন। আগামী পর্বে আমরা জানব যে কি হয়েছে, লঞ্চটা হ্যাপি ডুবিয়ে ফেলেছে নাকি রাব্বিরা সবাই বাড়ি ফিরেছে।